28 কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন আমাদের এই পড়ন্ত সন্ধ্যা রাতে? আমাদের ওয়ালাইকুম সালাম স্যার, অনেক ভালোবাসা জানিয়েছেন, ভালোবাসায় উড়ে গেছি, আর প্রয়োজন নেই। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কতজন উপস্থিত রয়েছে তুমি তো দেখতে পাচ্ছ, আমার আবার একটু মাউস কার্সার নাড়াইতে হবে হবে 3,500 4,000 মানুষজন যারাই আছে, শুকর আলহামদুলিল্লাহ। 3-4 জন থাকলেও আমি কোনো দিন কোনো ব্যাচে অনলাইনে হয়তো এরকম 3-4 জন হয় নাই, অফলাইনে হয়তো কোনোদিন 2-4 জন স্টুডেন্ট নিয়েও ক্লাস নিয়েছি। সেটা ঈদের ছুটি হইতে পারে বা অন্য অনেক হ্যাসেল হইতে পারে, বৃষ্টি বাদলা বা অনেক কাহিনী হইতে পারে ভাই। তো ওই 2-3-4 জনকেও শুকর আলহামদুলিল্লাহ সেরা পড়াইছি ভাই। ঠিক আছে, শিখবি না মানে আয়, তোদেরকে এক ক্লাসে ক্লাস 9 থেকে বুয়েটে উঠাই দেব। বৃহস্পতিবার আসবে, উইক শেষ, রেস্ট। তো আমাদের যেটা হয় যে বুধবার বা বৃহস্পতিবার আসলে আমাদের ভাই ব্রাদাররা আর কি, শিখর আর একটা টিম ডিপার্টমেন্ট, ওরা আমাদেরকে আগামী সপ্তাহের আমার কয়টা ক্লাস আছে, লাইভ কয়টা, রেকর্ড কয়টা, ক্লাস 9-এর সাথে কয়টা, এইচএসসির সাথে কয়টা, ওটার একটা খুব সুন্দর একটা শিডিউল পাঠায় দেয়। তা আমরাও দেখে ফেলি সব। আমি আমার আগামী সপ্তাহের শিডিউল দেখে কাইন্দে দিছি, মানে আমার মনে হচ্ছে যে আল্লাহ, এই সপ্তাহে তো ভালো ছিলাম। বেশ রাশ যাচ্ছে আলহামদুলিল্লাহ, কাজ প্রচুর, ক্লাস, এবং যেহেতু সামনে অনেকগুলো বড় পরীক্ষা আছে, বড় ভাইয়া আপুদের পরীক্ষা, এইচএসসি বোর্ড ফাইনাল, এইচএসসি 27-এর আবার ইয়ার ফাইনাল, অনেক পরীক্ষা আছে। এর মাঝখানে আপনারা তো আসলে সুখের জীবন। আচ্ছা, আরো কিছু বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। ফেসবুক ডিলিট করে দিয়েছি, দয়া করে ফেসবুকে উত্তর। ইউটিউবে আপলোড করে দিতে পারি, কিন্তু এই এত ছোট ভিডিও শিখর ইউটিউব চ্যানেলে দেওয়াটা আসলে একটু উইয়ার্ড, অদ্ভুত কথা। ঠিক আছে তাইফ, এইসব তো ব্যক্তিগত প্রশ্ন হবে ইনশাল্লাহ, দেখা সাক্ষাৎ কথাবার্তা। তবে তুই কোন স্কুল এগুলো একটু জানাইস, তোদের খালি 1-2টা শব্দই খালি চিনি, নামটাই খালি জানি। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে একসেপ্ট করেন না কেন? তুমি আমার ফ্রেন্ড নাকি? অদ্ভুত কথা। পড়াশোনা করো, আচ্ছা, তো 2টা ফিজিক্সের অঙ্ক করাই। ঠিক আছে, আব্দুর রহমান, তুমি কোন স্কুল, কোন এলাকায় বাসা জানাবেন। আমি তো ঢাকা শহরে আছি ভাই, পলাশী, বুয়েট, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকার ত্রাস, গ্যাংস অফ ওয়াসিপুর। হ্যাঁ, একটু টায়ার্ড আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, বাট টায়ার্ড না থাকলেও লাফালাফি কমাইতে হবে। এনাম ভাই আমাকে বলছে যে জিমি ভাই, তুমি ক্লাসে এত বেশি লাফাও না, ছেলে পেলে কমপ্লেইন করতেছে, তুমি পড়ায় আসো, তুমি লাফাও কেন? যে এনাম ভাই আমাকে এটা বলতেছে, আমি কি আর বলবো, চুপচাপ দাঁড়ায় থাকতে হবে। ওকে, ঠিক আছে বাচ্চা লোক, আমরা 5 নাম্বার ক্লাসটা একবার একটু ছোট্ট করে গো থ্রু করে আসছি। প্লিজ দয়া করে আমার কথা শুনেন, প্লিজ দয়া করে হয়তো কোনো টেক্সট করেন না, ঈদ মোবারক, সালাম, দোয়া, চা নাস্তা কিছু এখন বলে লাভ নাই, মোস্ট প্রবলি আমি দেখবো না। সো লাভ ইউ সো মাচ সবাই। আমরা আমাদের লেকচার নাম্বার 5-এ যা পড়ছি পুরাটা একবার একটু গো থ্রু করে আসবো। সো লেকচার নাম্বার 3-4 এর বিল্ড আপের উপরে আসলে লেকচার নাম্বার 5 হয়েছিল, এবং এইখানে আমরা মূলত যেটার উপর অনেক বেশি ফোকাস করছি, আমাদের সিলেবাসের খুব বড় টপিক, বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে আমরা গতদিন সলভ করছি, আজকেও সলভ করব, যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা কিসের ক্ষেত্রে? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। পড়ন্ত বস্তু, উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসের শুরুতে একটা ভালো অ্যাসাইনমেন্ট দিব। সো এই অ্যাসাইনমেন্টটাও করে জমা দিবেন শিখবো জিতবো গ্রুপে, নিজেদের গ্রুপে আমাকে ট্যাগ করবেন। সো দেখবো আর কি, এই কাজ শক্তি ক্ষমতার উপরে অনেক কথাবার্তা হচ্ছে, ইনশাল্লাহ হবে। এই যান্ত্রিক শক্তি নিত্যতা কিসের ক্ষেত্রে ভাই? যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। একটা বস্তুকে আমি যদি উপর থেকে ছেড়ে দেই, এই কথাটা একটু শুনো, যে এই যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছি, এই ছেড়ে দেওয়ার মুহূর্তে বস্তুটার বেগ কত ছিল? ধরো এই বস্তুটাকে, দামি কলম ভাই সাবধান, এই বস্তুটাকে আমি লিফট করেছি, ছেড়ে দিয়েছি। সো যে কোনো বস্তু ফিজিক্সে মনে রাখেন, আপনি কিছু একটা ছেড়ে দিছেন, কিছু একটা টেবিলের কিনার দিয়ে পড়ে গেছে, বা একটা বেলুন থেকে বা একটা প্লেন থেকে, একটা হেলিকপ্টার থেকে ত্রাণের বস্তা বা খাবারের বস্তা পড়ে গেছে। এই পড়ে যাওয়া, ছেড়ে দেওয়া, এই কথাগুলা মানেই হচ্ছে যেখানেই থাকুক না কেন বস্তু, যেখানে থাকুক, এতে থাকুক, সিতে থাকুক, বিতে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, রওনা দিয়েছে কোত্থেকে? এ বিন্দু থেকে। তাইলে এ বিন্দুতে ওর শুরুর বেগ, প্রাইমারি ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0। সারা জীবনই আদিবেগের মান 0 ভাই। সি বিন্দুতে আলাদা আদিবেগ বলে কিছু নাই, বি বিন্দুতে আলাদা আদিবেগ বলে কিছু নাই। সি মাঝামাঝি একটা বিন্দু, বি শেষ বিন্দু বা ভূমি স্পর্শ করার আগের বিন্দু। এই শক্তির নিত্যতা আপনাকে এইটাই খালি বলছে ভাই। থিওরিটা খুব সুন্দর ডেরিভেশন করে দিছি, বুঝলে ভালো আর কি। সায়েন্স পড়তেছেন, ফিজিক্স পড়তেছেন, বুঝলে ভালোই হয়, না বুঝার অপশন রাখেন না।
সো প্রতিটা বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির মোট পরিমাণ সবসময় একই থাকবে। ধরো এ বিন্দুতে, এখানে লেখাটা বোধহয় একটু হালকা ঝাপসা হয়ে যাবে, আচ্ছা লিখে ফেলি। ধরে নিলাম এ বিন্দুতে, কথার কথা যে এ বিন্দুতে আমার বিভব শক্তি আর গতিশক্তি কত, আচ্ছা আমি লিখতে পারছি না এখানে, সরি। এ বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি কত, এ বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি আমি ধরে নিলাম হচ্ছে 10 জুল বা 20 জুল, কিছু একটা ভাই, 10 20 কিছু একটা, লেখা হয় না, দুষ্ট। প্রতিটা বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির পরিমাণ একই থাকবে। 10 জুল হলে 10 জুল, 10 জুল, 10 জুল, প্রতিটা বিন্দুতে সেম থাকবে। ঠিক আছে, ওই এখানে আবার দাগ হয়েছে, দুষ্ট, ওইখানে দাগ হয় না, মানে আজাইরা। ঠিক আছে, আচ্ছা। তো এই আর কি ভাই, শক্তি সবসময় সেম থাকবে। আচ্ছা, এরপরে আমরা সামনে গিয়ে সূত্রের প্রমাণ দেখছি এবং আমরা দেখাইছি যে প্রতিটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ সেম আছে। এবং ভাই আমি আবারও বলতেছি ভাই, আদি বেগ মানে কি ভাই? আদি বেগ মানে হচ্ছে যেই বিন্দু থেকে রওনা দিয়েছে। সো রওনা কোত্থেকে দিয়েছে ভাই? সবচাইতে উপরের বিন্দু থেকে, সর্বোচ্চ বিন্দু থেকে কত বেগে রওনা দিয়েছে? আদিবেগ, শূন্য বেগে রওনা দিয়েছে। মনে রাখেন আমাদের টপিকটার নামই হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত মানে পড়ে গেছে, নিক্ষিপ্ত না, থ্রো করি নাই কোনো একটা বেগে, তাইলে ওটার হিসাব নিকাশ আলাদা লাগবে না আমাদের। তো পড়ন্ত বস্তু, আদিবেগের মান শূন্য। তো যেখানেই আপনি হিসাব করেন না কেন ভাই, এতে হিসাব করেন, বিতে হিসাব করেন, সিতে হিসাব করেন, আদিবেগ মানে হচ্ছে আসলে শুরুর বেগ। তো সেটার ভেলোসিটি কত ছিল? 0 ছিল, এটা 0ই থাকবে। আচ্ছা, তো এরপরে গিয়ে আমরা হচ্ছে সূত্রের প্রমাণ দেখেছি। সূত্রের প্রমাণ দেখার পরে আমি আর সূত্রের প্রমাণে গেলাম না, মোট শক্তির পরিমাণ সেম থাকবে। এরপরে ছোটখাটো অঙ্ক করেছি। আজকের ক্লাসের শুরুতেও আরো দু একটা ভালো বোর্ড কোশ্চেন সলভ করব, মজার চুকরিমুকরি কোশ্চেন সলভ করব। এই বোর্ড কোশ্চেনটা সলভ করতে দিয়েছিলাম, কোশ্চেনটা খুব বেশি মানুষ সলভ করে গ্রুপে আপলোড করেন নাই, কেন আমি জানি না। ক্লাস আরো 1-2 দিন আগে হয়েছে, বা করছেন কিনা, আপলোড হয় নাই কিনা, এটারও কোনো কাহিনী আছে কিনা আমি জানি না, বাট অঙ্কটা সহজ ছিল, পারা উচিত। আমরা আজকে অন্য ম্যাথ সলভ করব, তারপরে বোর্ড কোশ্চেন সলভ করছি, আরো কিছু জিনিসপত্র ছিল। দ্যাটস অল। এই ছিল হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5, কাজ, শক্তি ও ক্ষমতার। আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে যাচ্ছি কাজ, শক্তি ও ক্ষমতার লেকচার নাম্বার 6। তো আমি একটু বলে দেই, সামনে আমাদের আসলে দুইটাই টপিক আছে, এর মধ্যে একটা টপিক একটু বড়। সেই টপিকটা কি ভাই? সেই টপিকটা হচ্ছে ক্ষমতা, কর্মদক্ষতা, এফিসিয়েন্সি বলে একটা টার্ম আছে। তো আমাদের সামনের জার্নিতে যা কিছু আছে, আমার নাম ঠিকানা একদম মুখস্থ করে ফেলবেন, খাতার প্রথম পৃষ্ঠায় লিখলে ডাব্বা পাবেন। তো আমাদের কি লাগবে ভাই? আমাদের লাগবে হচ্ছে ক্ষমতা, পাওয়ার। তো এই ক্ষমতার সাথেই হচ্ছে আরো একটা জিনিস চলে আসে, পাওয়ারের অনেকগুলা একক আছে, নতুন একটা রাশি মানে অনেকগুলা একক। তো ক্ষমতার সাথে আরেকটা জিনিস চলে আসে বস, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা, বা এইটাকে বলে হচ্ছে ইংলিশে এফিসিয়েন্সি। ঠিক আছে, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তো এই এফিসিয়েন্সি ব্যাপারটা কিরকম? এফিসিয়েন্সি ব্যাপারটা এরকম, ধর আমি তোকে সত্যি মানে একটা বাংলায় একটা উদাহরণ দিচ্ছি আর কি, এরকম কোনো উদাহরণ হয় না। যে মনে কর এইটা হচ্ছে আমার, কে জানি ছিল, আমার কে জানি কোশ্চেন করছিল, রাতুল বোধ হয়, সেই হচ্ছে আমার ছোট্ট বন্ধু রাতুল। তো রাতুল কি করছে? রাতুল হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ও মনে করো 100 জুল, 100 জুল ও কি করছে? ইনপুট গ্রহণ করছে, শক্তি গ্রহণ করছে। কিভাবে গ্রহণ করছে? খাবার দাবার খাইছে, মানে খাদ্য খাইছে, ঘুমাইছে, শরীর চাঙ্গা হয়েছে। সো 100 জুল শক্তি ও কি করছে? গ্রহণ করছে। বা 100 জুল শক্তি ও কি করেছে? শোষণ করেছে। কে গ্রহণ করেছে? সিস্টেম। সিস্টেম মানে কি? সিস্টেম মানে একজন মানুষ সিস্টেম হইতে পারে, একটা গাড়ি সিস্টেম হইতে পারে, একটা ক্রেন সিস্টেম হইতে পারে, একটা কি বলবো মোটর সিস্টেম হইতে পারে, অনেক কিছু, যে কোনো যন্ত্র, ডিভাইস, যন্ত্র বা ডিভাইস, মানুষও কিন্তু একটা যন্ত্র, হাইলি ইঞ্জিনিয়ার ডিভাইস বাই আল্লাহ অলমাইটি গড। সো 100 জুল শক্তি ও কি করছে? শোষণ করছে, গ্রহণ করছে। আর ও কদ্দুর কাজ করছে, এখন ওর কাজ কি? ওর কাজ মনে করো হচ্ছে স্টাডি করা বা পড়াশোনা করা। তো ও কি করছে? ও হচ্ছে কদ্দুর কাজ করছে। তো আমি ধরে নিলাম রাতুল কাজ করছে হচ্ছে 80 জুল। কতটুকু কাজ করছে? কতটুকু আউটপুট দিছে? 80 জুল আউটপুট দিছে। সেখানে দুইটা টার্ম চলে আসে, দুইটা শব্দ চলে আসে। সেই শব্দ দুইটা কি? শুরুতে যতটুকু গ্রহণ করেছে, কতটুকু গ্রহণ করেছে, যে কোনো পরিমাণ, 100, 200, 5000, 10,000 দেওয়া থাকবে, এগুলা কোশ্চেনে আমরা দেখবো। এইটার একটা নাম আছে, এইটার নাম কি বস? এইটার নাম হচ্ছে ইনপুট। এটার নাম কি? ইনপুট। কতটুকু শক্তি গ্রহণ করলাম, আর যতটুকু হচ্ছে আমি কাজ করেছি,
এখন আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা, স্টাডি করা, সিলেবাস কমপ্লিট করা। এখনকার এই কাজটা কি? কাজটা হচ্ছে আমার আউটপুট। তো আপনি যখন এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বাইর করবেন, আমরা আসলে এইটা দেখব যে ভাই মানে তুই কতটুকু গ্রহণ করছস, সেইটার কত পার্সেন্টকে কাজে রূপান্তর করতে পারছস। যতটুকু গ্রহণ করেছিস তার কতটুকুকে কাজে রূপান্তর করতে পেরেছিস। আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেই। ধরো আমি বললাম যে এটা হচ্ছে এ নামক একজন মানুষ, আর এই পাশে আমি জাস্ট খুব ভালো একটা এক্সাম্পল মাথায় আসলো, ধরে নিলাম এটা হচ্ছে বি নামক একজন মানুষ। তো এই বি নামক মানুষটা ও কতটুকু গ্রহণ করে, ওর গ্রহণ বা ইনপুটের পরিমাণ কত, ওর গ্রহণ বা ইনপুটের পরিমাণ আমি ধরে নিলাম হচ্ছে 200 জুল, এবং ও কতটুকু কাজ করে বা কতটুকু আউটপুট দেয়, আমি ধরে নিলাম ও কাজ করে বা আউটপুট দেয় হচ্ছে 100 জুল। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমাকে দুজন ইঞ্জিনিয়ার দিয়ে দেওয়া হয়েছে, দুজন ইঞ্জিনিয়ার হইতে পারে, দুইটা পানির পাম্প মোটর হইতে পারে, যে কোনো কেউ যে কোনো ডিভাইস হইতে পারে। একজনের স্পেসিফিকেশন কি ভাই? একজনের স্পেসিফিকেশন হচ্ছে, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এ নামক বান্দা বা এ নামক মেশিনটা ও কতটুকু কাজ করতেছে? 80 জুল। কতটুকু কাজ করছে? ও কাজ করছে হচ্ছে 80 জুল পরিমাণ। এবং তুমি দেখলা যে ভাই এই পাশে যে আপনি বি নামক আরেকটা মেশিন দিছিলেন বা বি নামক মানুষটা দিছিলেন, ইঞ্জিনিয়ারটা দিছিলেন, সে কাজ করছে কতদূর? সে কাজ করছে হচ্ছে 100 জুল। এখন তোমার কাছে কি এটা মনে হয় না যে মানে বেশি কাজ কে করছে? কার আসলে মানে কাজ করার ক্যাপাসিটি বেশি? কে আসলে বেশি কাজ করছে কি মনে হয়? বা তুমি হইলে এই দুজন মানুষের মধ্যে কাকে তুমি চাকরি দিবা, বা কাকে তুমি আসলে বলবা যে যাও ঠিক আছে তুমি আমার বিল্ডিংটা বানাও, তুমি আমার মানে ইন্ডাস্ট্রিটা দাঁড় করিয়ে দাও? কোনটা মানে কোন মানুষটা বা কোন ইঞ্জিনিয়ারটাকে তুমি কাজে লাগাইতা? এ কে কাজে লাগাইতা নাকি বি কে কাজে লাগাইতা? এ না বি? আচ্ছা, বেশিরভাগ মানুষজন মাশাআল্লাহ বেশ বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষজন, কিছু কিছু একটু সহজ সরল আলাভোলা মানুষজন আছেন। তো বলে ফেলি, এত রাগঢাক করার কিছু নেই, এটা নিয়ে আমাদের সামনে অনেক ভালো পড়ালেখা আছে। এখানে এ নামক ব্যক্তিটাকে যদি আমি কাজে রাখি তাহলে আসলে ভালো আমার জন্য। কেন ভালো? এখন এখানে একটা ধান্দা লাগাই দিছি। তো তুমি দেখো ও কাজ করছে কতদূর ভাই? 100 জুল কাজ করছে, কিন্তু ও কাজ করছে কতদূর? 80 জুল। তাহলে তো ভাই ও কম কাজ করছে না? ও তো কাজ করছে কি কম। কিন্তু এইভাবে চিন্তা করলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে যতটুকু গ্রহণ করেছে তার কত পার্সেন্ট, তার কত শতাংশকে ও কাজে রূপান্তর করতে পারছে, পার্সেন্টেজ বা শতাংশ। সো এই যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা আছে, এই টার্মটাকে সবসময় আমরা পার্সেন্টেজে লিখি, এবং এইটাকে আমরা বাইর করি হচ্ছে এইভাবে, সেইটা হচ্ছে আউটপুট। বা আউটপুট মানে কি ভাই? আউটপুট মানে হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট। ইনপুটকে আমরা বলতে পারি হচ্ছে প্রদত্ত শক্তি। ইনপুটকে কি বলতে পারি? প্রদত্ত শক্তি। ধরো একটা গাড়ি যখন চলে, একটা মেশিন যখন চলে, সে ফুয়েল কনজিউম করে বা সে ইলেকট্রিসিটিতে চলে, ফ্যান চলছে, লাইট চলছে। আবার আমরা মানুষ, আমরা খাবার খাচ্ছি, আমরা রাসায়নিক শক্তি বার্ন করে আমরা চলাচল করছি। সো আউটপুট বাই ইনপুট ইনটু 100%। কেন 100%? কারণ এইটাই আসলে নিয়ম যে এফিসিয়েন্সি বলতে আমরা পার্সেন্টেজ বলবো। যতটুকু খাইছি তার কতটুকু পড়ালেখা করতে পারছি। সহজ বাংলা কথা, 10 কেজি খাইছি, মিনিমাম 8 কেজি 9 কেজি পড়াশোনা করতে পারতে হবে। 10 কেজি খাওয়া দাওয়া করে আমি যদি 5 কেজি পড়ালেখা করি তাহলে আসলে লস। এইখানে ব্যাপারটা কি? এই যে এ নামক মানুষটার ক্ষেত্রে আপনি খেয়াল করেন, ওর কাজের পরিমাণ কত ছিল? 80 জুল। ও গ্রহণ করছিল কত? ও গ্রহণ করছিল হচ্ছে 100 জুল। তাইলে ওর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত? 80/100 ইন্টু 100%। যেহেতু 100% আছে, সো কাটাকাটি করলে এখানে কি থাকে বস? কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 80%। ঠিক আছে, জাস্ট ওই জিনিসটা বসাইছি। কিন্তু বি নামক মানুষটার ক্ষেত্রে কি হয়েছে? হ্যাঁ ভাই, ও কাজ বেশি করছে। এই বি নামক মানুষটা এর চাইতে 20 জুল কাজ বেশি করছে, কিন্তু ও ভাই শক্তি শোষণ করছে অনেক বেশি, ওর ইনপুট এনার্জি অনেক বেশি। এইখানে যদি ওর এফিসিয়েন্সি আমি হিসাব করতে চাই তাহলে আমার হিসাব হবে আউটপুট কত? 100 ডিভাইডেড বাই ইনপুট কত? 200 ইন্টু আমি কি লিখবো? ইন্টু লিখবো হচ্ছে 100%। তো এইখানে কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে বস 50%। তাইলে খেয়াল করেন
বি নামক মেশিন বা বি নামক যন্ত্র বা বি নামক মানুষটার এফিসিয়েন্সি হচ্ছে 50%, এ নামক মানুষটার এফিসিয়েন্সি হচ্ছে 80%। তো এইটা একটা টপিক বাকি আছে, অনেক কিছু বলে ফেলছি এফিসিয়েন্সি রিলেটেড, সো সেদিকে না যাই, আসেন আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করি। চলেন চলেন আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো। চট্টগ্রাম বোর্ড 2025 এই চ্যাপ্টারের সাথে বল চ্যাপ্টারের অনেক বেশি সম্পর্ক আছে, এবং কেউ যদি আজকের আগে আমার মুখে এই কথা না শুনে থাকো তাইলে এটা আমার গাফিলতি। সেটা হচ্ছে ভাই আপনি চ্যাপ্টার নাম্বার 2 পড়ছেন গতি, এইটার সাথে পুরাপুরি রিলেটেড হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 বল, এইটার সাথে পুরাপুরি রিলেটেড হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। তো এই তিনটা জিনিস সিরিয়ালি আসে, লাইন ধরে আসে। এই তিনটার যে কোনো একটা চ্যাপ্টার না পড়লে আপনি প্যারালাল বাকি এক দুইটা ভালো করে বুঝবেন না, বা আসলে বুঝবেনই না। ঠিক আছে, গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা, এইটার একাধিক এক্সাম্পল আমি ক্লাসের ভিতরে দিয়েছি। গাড়ি চলছে, গতিশক্তি, এই সমস্ত জিনিসপত্র আমি আপনাদেরকে বলেছি। ঠিক আছে, আচ্ছা ওকে, কি হয়েছে এখানে? লা 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 লা, ওকে ঠিক আছে, ওকে আসেন কোশ্চেনটা পড়েন। চট্টগ্রাম বোর্ড 2025, একটু টাইম নেন, বেশ ভালো কোশ্চেন, অনেকগুলা জিনিসপত্র এখানে আছে, আমি আলাদা করে ছবি আঁকবো বাট স্টিল একটু বোঝাই দেই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন কি হচ্ছে কাহিনী। ভাই এখানে একটা কপিকল সিস্টেম দেওয়া আছে, তো কপিকল সিস্টেম আমরা ডেফিনেটলি আমাদের লেকচার চ্যাপ্টার নাম্বার 3 বল অধ্যায় পড়ছি। কপিকলের সুতার টান থাকে, আবার বস্তুদ্বয়ের ত্বরণ থাকে, অনেক রকম কাহিনী থাকে, অভিকর্ষজ ত্বরণ, আবার যেই বস্তুগুলা ঝুলে ঝুলে পড়তেছে ওদের ত্বরণ, বেশ কিছু মজার মজার ব্যাপার স্যাপার আছে। একবার একটু রিভিশন বা রিক্যাপ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই লোক কেউ বাইরে আছেন, একটু হেল্প করেন তো আমাকে ভাই লোক। হ্যালো, মাইক টেস্টিং 1 2 3, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হ্যালো হ্যালো, ওকে আচ্ছা। 28 তারিখ হাফ ইয়ারলি এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম দিবেন, কথা শুনুন সবাই, এখন এটা নিয়ে এখন কথা বলবো আমরা। তাহলে খেয়াল করেন, এই পাশে এ নামক একটা বস্তু আছে, এ নামক বস্তুটা ভূমি থেকে 50 মিটার উপরে, মনোযোগ দিয়ে কথা শোনো, কোনো সাইড বিজনেসের কথা বইলো না। তো এ নামক বস্তুটা ভূমি থেকে হচ্ছে 50 মিটার উপরে আছে, এবং এ নামক বস্তুটার ভর কত দিয়ে দেওয়া আছে? এ নামক বস্তুটার ভর দিয়ে দেওয়া আছে হচ্ছে 16 কেজি। আচ্ছা, এরপরে এই পাশে ঘুরে চলে আসলে, কপিকলের সুতার উপর দিয়ে ঘুরে আসলে, এইখানে একটা সি নামক বিন্দু আছে, কিন্তু সি বিন্দুতে কোনো ভর দেওয়া নাই, তো এই সি বিন্দুতে পরে কাটাকাটির কিছু কাহিনী ঘটবে। আচ্ছা, এরপরে নিচে আমরা চলে আসছি বি নামক বিন্দু। বি নামক বিন্দুতে দূর থেকে দেখলে আমার কাছে একটা বার্গার ঝুলানো মনে হয় কাইন্ড অফ, এই বার্গারের কতটুকু ভর দেওয়া আছে? 1.5 কেজি। তাহলে ব্যাপারটা বুঝেন, দুই পাশে দুইটা ভর দিয়ে দেওয়া আছে, এই পাশে হচ্ছে এ, এর ভর কত? 16 কেজি। বি এর ভর কত? বি এর ভর হচ্ছে 1.5 কেজি, এবং একদম নিচে গিয়ে ডি বিন্দুতে ভূমির সাথে রশি দিয়ে বাঁধা আছে। অনয় সামিউল অ্যান্সার করছে, মাশাল্লাহ। সো চিত্রে কি বলছে? ডি বিন্দুতে সুতার বাঁধন দেওয়া আছে, তার মানে এই পুরা সিস্টেমটা, ধরো মানে এই পাশে দুই পাশে তো আসলে লোড ব্যালেন্স নাই, ওজন বা ভর তো আসলে সমান না। এই পাশে কত? 16, এই পাশে কত? 1.5। সো ডি বিন্দুতে যদি সুতা দিয়ে বেঁধে না রাখতো তাহলে আসলে কি হইতো? যেটা বল চ্যাপ্টারে হয়েছে, 16 কেজি সাই সাই করে নিচে নামতো, 1.5 কেজি সাই সাই করে উপরে উঠতো, এবং এইটার নিচে নামার ত্বরণ আর এইটার উপরে ওঠার ত্বরণ, দুইটা ত্বরণ সেম হইতো। ঠিক আছে, আচ্ছা অনেকেই অ্যান্সার দিচ্ছেন 7840, আই হোপ ঠিক আছে। সো আসেন আমরা কোশ্চেন দেখি। আপনাকে বলছে ডি বিন্দুতে সুতার বাঁধন দেওয়া আছে, ডি বাঁধন খুলে এ বস্তুর গতি শক্তি নির্ণয় করা হলো। তার মানে কোনো একটা সময়ে গিয়ে আমরা এই ডি এর বাঁধনটা কি করব? ডি এর বাঁধনটা নাই করে দিব, কাইটে দিচ্ছি বা নাই। সো ডি এর বাঁধন যদি আমরা খুলে দেই, ব্যাপারটা বুঝো, এখানে ডি একটা বিন্দু, সি একটা বিন্দু, না বুঝলে সারা জীবন কাঁদবা। এই ডি বাঁধনটা যখন খুলে দেওয়া হয়েছে, তখন এই পুরা সিস্টেমে দুইটা ভর আছে, এই পাশে 1.5 আর এই পাশে 16। ঠিক আছে, সো দুইটা একসাথে গতিশীল হবে, দুইটা একসাথে গতিশীল হবে। আস্তে আস্তে আমরা ভিতরে গেলে বাকিটা বুঝে ফেলবো। আমরা আসেন গ নাম্বারটা আমাদের জন্য আসলে কম্পারেটিভলি অনেক সহজ, তেমন কিছুই বলে নাই। গ নাম্বারে বলছে খুব সহজ কথা, ডি বাঁধন থাকা অবস্থায় এ বস্তুর বিভব শক্তি নির্ণয় করো। সো ডি বাঁধন থাকা অবস্থায়, তার মানে এটা আসলে একদম ইনিশিয়াল কেস যেটা ছবিতে দেখা যাচ্ছে। তাহলে বাঁধন আছে, তাইলে সবকিছু এরকম টান টান, সবকিছু ফিক্স, কেউ গতিশীল না, রশি ছিঁড়ে যায় নাই,
এভরিথিং ফাইন। তাইলে এ বস্তুটার ভর 16 কেজি, এ বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? 50 মিটার উপরে আছে। তাহলে গ নাম্বারে যদি আসি, একদম কেতাবি ভাষায় আমি যদি লিখতে চাই,